আমরা কিন্তু কেউ ভাবিনি যে 18 তারিখ থেকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা নেমে আসবে এবং তাৎক্ষণিক 19 তারিখ থেকে সাধারণ জনতা যোগ দিবে এবং ওদের স্টেপে কোনো ভুল ছিল না। পাবলিক ইউনিভার্সিটি ফল করার সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটি নেমেছে, তাদের উপরে হামলা হলে ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ নেমে এসেছে, তাদের উপরে হামলা হলে সাধারণ জনগণ নেমে এসেছে, স্কুলের ছাত্ররা নেমেছে, হ্যাঁ স্কুলের ছাত্ররাও নেমে এসেছে। রাতের প্রথমের দিকে সার্জিস ভাই, হাসনাত ভাই, রাত 3:30টাতে আরিফ সোহেল ভাই, আর 4:30টায় আমার বাসার গেটে। আমার বাসাতে ওরা এসেছে 3টা দরজা ভেঙে এবং একটা ভুল দরজা ভেঙে। 4:30টার সময় আমার বাসাতে ওরা আসে। আমি তো মানে বুঝতে পারছি যে ঘটনা কি হয়েছে। আমি অবশ্য ওদের জিজ্ঞেস করেছিলাম, কারণ তখনও ল এনফোর্সের প্রতি আমি একটু বিশ্বাস রাখতে চেয়েছিলাম গত তার আগের 10-15 দিনের হামলা সত্ত্বেও। মানে এগুলো বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে দায়িত্বশীলরা এত বেশি অন্যায্য কাজ করতে পারে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কাছে আমাকে নিতে এসেছেন, ওয়ারেন্ট আছে কিনা। ওদের খুব স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি, আপনি যদি ওয়ারেন্ট ছাড়া না যান আমরা ওয়ারেন্ট নিয়ে আসবো। আমার ওখানে আমার পরিবার ছিল, আমি তখন আসতে সম্মত হয়ে যে যা হয় আমার উপর দিয়ে হোক। তারপরে তো 5:10-এ আমাকে বাসা থেকে বের করা হয়। আমাকে ডিজিএফ এর অফিস থেকে ঘুরিয়ে যখন ডিবির অফিসে নিয়ে যাওয়া হলো, ওখানে আমাকে রাখা হয়েছিল অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য জিম্মা করে রাখার যে ঘরটা, সেখান থেকে আমাকে প্রথমে মিরপুর জোনের ডিসি, তারপরে ডিবি প্রধান হারুনের কাছে নিয়ে যাওয়া হয়। হারুনের প্রথম কথাটা এরকম ছিল যে তোমরা আন্দোলন না করলে তো এত কিছু হতো না, এত সহিংসতা হতো না। ছাত্র মারা যাচ্ছে তো সন্ত্রাসীদের কাজ, পুলিশের গুলিতে তো কেউ মারা যায়নি, কিন্তু পুলিশ মরছে কিভাবে, পুলিশ মারছে কারা, তোমরা মারছো তাহলে? স্যার আমরা তো নিরস্ত্র, আমরা কিভাবে মারবো? স্যার তোমরাই তো মারছো, পরোক্ষভাবে হলেও তোমরা মারছো। তোমরা যদি আজকে বাংলাদেশের মধ্যে অশান্তিটা না করতা তাহলে তো আমার এতজন পুলিশ মরতো না। এখন যদি সকল পুলিশের মৃত্যুর দায় চাপায় তোমার নামে মামলা দিই, তাহলে তোমার কি হবে? আর মামলা তো তুমি একা খাবে না, তোমার পরিবার সমেত মামলা খাবে। আমাকে ওনার সামনে দাঁড় করিয়ে প্রথম 1.5-2 মিনিটের বক্তব্য ছিল এরকম। তারপর আরও যা যা হতে পারে এরকমই। আমাদের যখন খাওয়ার টেবিলে এনে বসানো হলো, আমাদের কিন্তু আপনারা শুধু চামচ নাড়ানাড়ি করার ছবি পেয়েছেন যতটুকু মনে হয়। দেখুন, আমরা যদি ওখানে স্বইচ্ছাতেই থাকতাম তাহলে ওখান থেকে বের হওয়ার জন্য আমাদের 32 ঘন্টার বেশি সময় অনশনে থাকা লাগতো না। ফিজিক্যাল মেন্টাল টর্চার আমাদের উপর হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আপনাকেও ফিজিক্যালি টর্চার করা হয়েছে? ফিজিক্যালি টর্চার বলতে যদি মারধর বোঝেন তাহলে হ্যাঁ অবশ্যই টর্চার করা হয়েছে, কিন্তু সেটি আসলে বাংলাদেশে আইনসম্মত কিনা আমি জানি না। কোনো ধরনের অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া একজন নারীকে ধরে নিয়ে গিয়ে আসলে কোনোভাবে ফিজিক্যাল টর্চার করা যায় কিনা? দেখুন, সত্যি কথা বলতে আমাদের নিয়ে যাওয়াটাই তো বেআইনি ছিল। আমার ভাই এখানে আছেন, আক্তার ভাই, উনি আইনের ছাত্র, বলতে পারবেন যে হেফাজতে নেয়া বলে কিছু আসলেও আছে কিনা আমি জানি, আমার জানা মতে নেই, আছে কিনা ভাই বলতে পারবে। তো আমার তো মনে হয় যে আমাদের নিয়ে যাওয়াটাই বেআইনি ছিল। তো বেআইনিভাবে তুলে নিয়ে যাওয়ার পর আইনি কিছু আমাদের সাথে হবে আমরা এটা আশাও করিনি। আর তারপর তবে এটা আমি স্বীকার করতে বাধ্য যে আমাদের সাথে যা হয়েছে তার তুলনায় অনেক বেশি কিছু বাইরে যারা ছিল তাদের সাথে হয়েছে। আর বের হয়ে আসার মানে পর আমরা 6 জনই এই ডিসিশনটা নিয়েছিলাম যে আমাদের সাথে এক্স্যাক্টলি কি হয়েছে, যতদিন না দেশ সংস্কার হচ্ছে, যতদিন না এই কথাগুলো শোনার জন্য দেশের মানুষ তৈরি হচ্ছে, আমরা এগুলো বলবো না। এই মুহূর্তে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। 2, আমাদের থেকে দেশের মানুষের কষ্টটা অনেক বেশি। আমরা আসলে চাচ্ছি না এই মুহূর্তে নিজেদেরকে নিপীড়িত প্রমাণ করতে, আমরা অবশ্যই, কিন্তু দেশের মানুষের তুলনায় কিছুই না।